আজকে আলোচনা করব শনিদেব বকরি হচ্ছে 30শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত এই 139 দিনের জন্য শনিদেব বকরি হচ্ছে। বকরি শনির কী প্রভাব পড়বে মকর রাশির উপর? মকর রাশি শনি 7.5 চলাকালীন যে দৃশ্যগুলো দেখেছেন নিজের জীবনে, এবার শনি আবার বকরি হচ্ছে। তাহলে কি মকর রাশি আবার সে ভয়াবহ দৃশ্য দেখবে না কিছু ভালো জিনিস দেখবে? আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব এবং আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মকর রাশির জন্য। আগে বলে রাখি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মকর রাশির জন্য শনিদেব এবার বরদান স্বরূপ আসছে বকরি অবস্থাতেও। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। ন্যায়ফলদাতা, কর্মফলদাতা, এই ন্যায়ের দেবতা শনিদেব, তার নিজের রাশি মকর রাশি, আর এই মকর রাশির বর্তমানে 7.5 শেষ পর্ব চলছে। আর শনিদেব বকরি হচ্ছে নিজের ত্রিকোণের রাশি কুম্ভ রাশিতে। শনিকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনিকে বুঝতে হবে যে শনি কী কী করতে বলছে আপনাকে, যেটা করলে শনি প্রসন্ন হবে। অতএব সেই জিনিসটাই জানার চেষ্টা করতে হবে। যেমন কর্ম করেন ধর্মপথে, অর্থাৎ যেই স্থানে কর্ম করছেন সেই স্থানে আপনার নিচস্থ যারা কাজকর্ম করছে তাদেরকে কোনো সময় কর্মক্ষেত্রে ঠকাতে যাবেন না। তাদের কর্মক্ষেত্রে যোগ্য সম্মান দিন এবং কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না। আবার কারোর সাথে ছলচাতুরিও করবেন না, কারোর বিশ্বাস ভঙ্গও করতে যাবেন না, কিংবা বেইমানি জিনিসটা করবেন না। অকারণে কারো দুর্বলতার সুযোগ নিয়ে কারো সম্পত্তি হরণ করবেন না। আমরা প্রত্যেক দিনের জীবনযাপনে অনেক ধরনের পাপ করে থাকি, যেটা আমাদের স্মরণেও থাকে না, আমরা ভুলে যাই। কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব থাকে ওই মাস্টার কম্পিউটারের হাতে। এবং যখন ন্যায়ের হিসাব হয় তখন কোনো ওকালতি কাজ করে না, তখন নিঃশব্দের মার পড়ে। 7.5 এমন একটা চক্র, এটা প্রত্যেকের জীবনে আসে। আর এই সময় শনির ন্যায়ের বিচার হয়। আপনার ভালো কর্ম আবার খারাপ কর্মের ফল প্রদান করে এই সময়কালে। 7.5 শেষ চরণ, আর শেষ চরণে শনি যেতে যেতে অনেক কিছুই দিয়ে যায় জীবনে। কিভাবে চলতে হবে, কিভাবে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে, কাদের সাথে মিশতে হবে, কাদেরকে বিশ্বাস করবেন আর কাদের বিশ্বাস করবেন না, এই সমস্ত ব্যাপারে বিশেষ শিক্ষা লাভ করায় জাতককে। এবং যেতে যেতে শনি কিছু না কিছু পুরস্কৃতও করে যায়। মকর রাশির অধিপতি স্বয়ং শনিদেব মকর রাশির এই 7.5 পিরিয়ডে অনেক কিছুই জীবনে দেখেছে এবং শনিদেব দেখিয়েছে মকর রাশিকে যে কে ভালো কে মন্দ, কে আপন কে পর। নিজের অস্তিত্বটাকে বুঝিয়েছে সমাজের কাছে যে নিজের অস্তিত্বটা কোন জায়গায়। এই 7.5 পিরিয়ডে কেউ সম্পত্তি হারিয়েছে, কেউ নিজের ব্যবসা বাণিজ্য হারিয়েছে, কেউ গোটা শরীরকে রোগগ্রস্ত করেছে, আবার কেউ নিজের চোখের সামনে সংসারকে ভাঙতে দেখেছে। আরও অনেক ভয়াবহ দৃশ্য দেখেছে এই মকর রাশি 7.5 পিরিয়ডে। মকর রাশি এত কিছু কেন দেখেছে? শনিদেব কেন মকর রাশিকে ভয়াবহ দৃশ্য দেখিয়েছে? শনিদেবের নিজের রাশি মকর রাশি। শনিদেব 30 বছর পর নিজের রাশিতে ফিরে আসছে। আপনি যদি কর্ম করতে বাইরে যান এবং যে বাড়িতে থাকেন 30 বছর পর সেই বাড়িতে আবার ফিরে আসছেন, তো এসে বাড়িটাকে কি সেই অবস্থাতে দেখবেন? নিশ্চয়ই না। বাড়িটা তো নিশ্চয়ই আগের পজিশনে থাকবে না। 30 বছরের মধ্যে কিছু না কিছু পরিবর্তন হবে। বাড়িটার কোথাও ভেঙে গেছে, কোথাও নোংরা জমেছে, এই রকম বিভিন্ন কিছুই কিন্তু এসে দেখবেন, যেটা আপনি সহ্য করতে পারবেন না। অর্থাৎ বাড়িটাকে সারাই করবেন, পরিষ্কার করবেন, আগের মতন বাসযোগ্য করে তুলবেন। এটাই তো স্বাভাবিক, কারণ আপনাকে ওখানে আবার কিছুদিন থাকতে হবে, আবার আপনি কর্ম করার জন্য বাইরে যাবেন। মকর রাশি হচ্ছে কর্মপ্রধান রাশি। যে কর্মই করুক এরা খুব নিষ্ঠাভাবে করে এবং একনিষ্ঠভাবে করে, এবং এই রাশিকে অনেকে ব্যবহার করে নিয়ে নিজেরা দাঁড়িয়ে যায়। তো এই রকম শনি যখন 30 বছর পর মকর রাশিতে আসে নিজস্ব ঘরে, তখন 30 বছরের যত জঞ্জাল নোংরা জমে এই ঘরে সেগুলোকে পরিষ্কার করে। অর্থাৎ আমাদের ধুয়ে মুছে একদম পরিষ্কার করে, এ জন্মের আগের জন্মের যত পাপ ছিল সেই পাপগুলোকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে পূর্ণ করে দেয়, পুণ্যবান করে দেয়। অনেকে মনে করে যে শনি আমাকে খুব কষ্ট দিয়েছে, আমার সর্বস্ব নিয়ে চলে গেছে। কিন্তু আপনি গভীরভাবে যদি চিন্তা করেন তাহলে শনি একদম আপনাকে পাপমুক্ত করে নির্মল করে দিয়েছে। আবার যখন আপনি বাড়ি ছেড়ে কর্মের জন্য বাইরে যাবেন, তখন কি যাওয়ার সময় বাড়ির লোককে কিছু তো দিয়ে যাবেন, যেটা দিয়ে কাজকর্ম করো, ভালো মন্দ কিছু দেখো, অসুবিধা যেন না হয়। সেরকম শনিদেব যখন ঘর পরিবর্তন করে, অর্থাৎ 7.5 শেষ চরণে মকর রাশিকে অবশ্যই কিছু না কিছু দিয়ে যাবে এই সময়ে। কারণ এই সময়ে
আমি অনেক মকর রাশির জাতক জাতিকারা যারা আমার লিঙ্কে আছে তাদের মধ্যে এই জিনিসটাই দেখতে পাচ্ছি, যার জন্য আমি এই কথাটা বলার সাহস পেলাম। তো যাই হোক, আর্থিক অশান্তিতে যারা ভুগছেন তাদের এই অশান্তির সমাধান হবে এই সময়। এক থেকে একাধিক আয়ের ইনকামের রাস্তা তৈরি হবে শনিদেবের এই বক্রি অবস্থায়। অনেকে হয়তো ভাবছে যে শনি সাড়ে সাতির মধ্যে যে ভয়াবহ দৃশ্য দেখেছে তারপর আবার অর্থপ্রাপ্তি হবে, তারপর আবার ইনকামের রাস্তা তৈরি হবে, এটা অবাস্তব বলেই মনে হচ্ছে। বর্তমানে গ্রহদের যে অবস্থান এবং শনি বক্রি হচ্ছে তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে। আমি পূর্বা ভাদ্রপদের নক্ষত্রে শনিদেব কিন্তু বক্রি হচ্ছে, যার জন্য আমি আমার এই কথাগুলো বলছি। এবং তার সাথে অতীতের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল মকর রাশির জন্য সেই সমস্যা থেকে মুক্তি পাবে এই শনির বক্রি অবস্থায়। শনিদেবের এই গোচরের ফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন, তবে গোচর সবসময় রাশি হিসাবেই দেখতে হয়। তবে এটাও বলে রাখি যে এই গোচরের ফলাফল আমি অক্টোবরের 3 তারিখ পর্যন্ত, যেহেতু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আছে, তারই ফল ব্যক্ত করছি। যখন আবার শতবিশাতে প্রবেশ করবে তখন আবার একটা বিশেষ আলোচনা করব। শনিদেব বক্রি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর এই নক্ষত্রের অবস্থান করবে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত। আমি পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে অনেক কিছু এর আগের ভিডিওতে বলেছি। তো শনিদেব এই বক্রি অবস্থায় দেবগুরুর নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে মকর রাশির জন্য, কারণ দেবগুরুর নক্ষত্র অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি মকর রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে। মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে তৃতীয় ঘর, অর্থাৎ পুরুষত্ব পরাক্রমের ঘর। তৃতীয় ঘর হচ্ছে কমিউনিকেশন, আমাদের যোগাযোগ ব্যবস্থার ঘর, এই ঘর থেকে দেখা হয়। আর দ্বাদশ ঘরের অধিপতি, দ্বাদশ ঘরটা কি? বিদেশ ঘর, বিদেশ ব্যয়, আধ্যাত্মিকের ঘর, এই জিনিসটাকেই আমরা বুঝি। তাহলে তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি। আর পঞ্চম ঘর বৃষ রাশি হচ্ছে ভূমিতত্ত্ব রাশি, স্ত্রীর রাশি। আর দেবগুরুর নক্ষত্রে শনিদেব অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি পড়ছে নবম ঘর, যেটা কন্যা রাশি। আর কন্যা রাশিতে বসে রয়েছে কেতু, আর কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক তৈরি হয়ে গেছে, গুরু শিষ্যের সম্পর্ক। তাহলে কেতু দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে, আর কেতুর সম্পূর্ণভাবে তাহলে শুভ হয়ে গেছে। এবার কেতুর দৃষ্টি আবার রাশির উপরে পড়ছে। তার সাথে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি লাভের ঘর, যেটা বৃশ্চিক রাশিতে পড়ছে, আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। আর রাশির অধিপতি শনিদেব দেবগুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর, যেটা মেষ রাশি। সপ্তম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘর, যেটা সিংহ রাশি। আর দশম দৃষ্টি পড়ছে রাশির লাভের ঘর, যেটা বৃশ্চিক রাশি। তাহলে এই সময় যথেষ্ট পুরুষার্থ পরাক্রম বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বিদেশজনিত কাজে যারা যুক্ত রয়েছেন, যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, যারা কর্মসূত্রে আবার বাইরে গেছেন কিংবা বাইরে যাওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে এই বক্রী শনির প্রভাব যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আবার শনিদেবের দৃষ্টি লাভের ঘরে পড়ছে, তাও আবার কি দেবগুরুর নক্ষত্রে বসে। আবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি এই লাভের ঘরে পড়ছে। আবার দেবগুরুর যে মীন রাশি, যেটা তৃতীয় ঘর, সেই ঘরে আবার রাহু অবস্থান করছে, রাহুরও আবার দৃষ্টি এই লাভের ঘরে পড়ছে। তাহলে মকর রাশির জাতক জাতিকারা যে কর্মের সাথে যুক্ত থাকুক তাতে যথেষ্ট লাভ করতে পারবে এই সময়। শনিদেবের তৃতীয় দৃষ্টি আবার ভূমি ভবন বাহন, অর্থাৎ আমাদের সুখের ঘরে পড়ছে। বহুদিন ধরে আটকে থাকা প্রপার্টি যারা বিক্রি করতে পারছেন না, তাদের জায়গা জমি আবার বিক্রি হবে এবং যথেষ্ট মুনাফা হবে। আবার জায়গা জমি সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট লাভবান হবে এই সময়। শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, আর দেবগুরু পঞ্চম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। এই সময়ে শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীরা যারা বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, যে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, তো তাদের কিন্তু বাইরে যাত্রা হবে এই সময়। যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, যারা অ্যাডভাইজার এর কাজে যুক্ত রয়েছেন, তাদের কাজ ভালো চলবে। যারা ওকালতি করছেন তাদের ক্লায়েন্টের সংখ্যা আবার বিশেষ করে বাড়বে। তবে বিশেষ করে আবার মনে রাখতে হবে নিজের বাণীর উপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে, কারণ শনি বক্রী অবস্থা এই দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি, আর দ্বিতীয় ঘরটা আমাদের কিন্তু বাণীর কারক। অতএব বাণীর দিকে কিন্তু যথেষ্ট সজাগ থাকবেন এবং মিষ্টি ভাষী বলবেন, অর্থাৎ যার সাথেই কথা বলবেন খুব মিষ্টি ভাষায় কথা বলবেন। এ সময় আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো রাখবেন। এই সময় আবার আত্মীয় স্বজনদের সাহায্যও পাবেন আপনি। সাড়ে সাতির পিরিয়ডে মকর রাশি যথেষ্ট গভীর জ্ঞান লাভ করেছে নিজের কর্মক্ষেত্রে, যে কার সাথে লেনদেন করতে হবে, কে বিশ্বাসের যোগ্য, কে অবিশ্বাসের যোগ্য, কর্মক্ষেত্রে কোথায় লাভ কোথায় লোকসান, এই একটা জ্ঞান যথেষ্ট লাভ করেছে। কারণ শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, তো শনিদেব এই মুহূর্তে আবার বক্রী হচ্ছে। তো গভীর জ্ঞান যথেষ্ট, অষ্টম ঘরটা হচ্ছে আমাদের গভীর জ্ঞান, এখান থেকে রিসার্চ টিসার্চ এগুলো হয়, যেগুলা
মানে যার রিসার্চ করতে গেলে তো গভীর জ্ঞানেরই প্রয়োজন হয়, তো এই জ্ঞানটা কিন্তু শনিদেব মকর রাশিকে দিয়েছে। অতএব এই জ্ঞানটা এই সময় যথেষ্ট কাজে লাগবে। আবার এই বক্রি অবস্থায় কর্মক্ষেত্রে কোনো রকমভাবে কাউকে ন্যায্য পাওনা গণ্ডা থেকে ঠকাতে যাবেন না, তাহলে শনির যে ভালো প্রভাবটা সেটা কিন্তু খারাপেই পরিণত হবে। দেবগুরুর নক্ষত্রে শনিদেব বক্রি হচ্ছে, আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি, এবং দ্বাদশপতি হয়ে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। এই সময়কালে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে ধর্মের প্রতি একটা বিশেষ রুচি জাগবে। ধর্মের সাথে যতটা জুড়ে থাকবেন আপনার কর্মক্ষেত্রে ততটা উন্নতি হবে এই সময়। শনিদেব তার ত্রিকোণের রাশি কুম্ভ রাশিতে বক্রি হচ্ছে। শনিদেবের এই অবস্থান যথেষ্ট ভালো, পরিশ্রম করবেন যেরকম সেরকম ভালো ফলও পাবেন। এই সময়কালে নিজের কাজের প্রতি একদম নিষ্ঠাবান থাকবেন, সততার সাথে নিজের কাজ করবেন, তাহলে এই সময় শনি যথেষ্ট প্রসন্ন হবে এবং লাভের মাত্রা যথেষ্ট পাবেন। কর্মক্ষেত্রে কোনো সময় শর্টকাট করতে যাবেন না, কিংবা অনৈতিক কার্য করে ধন উপার্জন করতে যাবেন না, না তো এই বক্রি শনির খারাপ প্রভাবই যথেষ্ট পড়বে। এই সময়কালে আয় ইনকামের যথেষ্ট ভালো রাস্তা পাবেন। এই 12টি রাশির মধ্যে একমাত্র মকর রাশি সব থেকে ভালো ফল পেতে যাচ্ছে শনির বক্রি অবস্থায়, আমি এটা বললাম। কারণ মকর রাশি বহুদিন দেবগুরুর দৃষ্টি পায়নি, এবার দেবগুরুর দৃষ্টি পাচ্ছে, এবং শনিদেব এই দেবগুরুর নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। আর পূর্বা ভাদ্রপদ নক্ষত্রটা কি? ভাগ্যবর্ধক, ভাগ্যের বৃদ্ধি করাবে এই নক্ষত্র, আর এই নক্ষত্রে বক্রি হচ্ছে। মকর রাশির জাতক জাতিকারা শনির এই বক্রি অবস্থায় কোন উপাচার করবে? একটাই উপাচার করবে, সেটা হচ্ছে হনুমানজির পূজা করবেন, বজরংবলীর পূজা করবেন, প্রত্যেক দিন বজরংবলীর হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন। প্রণাম মন্ত্রটি হচ্ছে এরূপ: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামতে জানকী শুভ্রা পুরত মারতী যশত্বং নমামি রঘুত্তম। হে রামঙ্গ পুরুষোত্তম জানকের প্রতি, হে কেশব নরহরি অযোধ্যার প্রতি, গোবিন্দ গুরুদ্দ চৈ দীনবন্ধু গুণনদী দামোদর করুণার সিন্ধু মাধব শ্রীধর ঋষিকেশ জগন্নাথ কৃষ্ণাঙ্গ কমলপতি, হে দ্বারকীনাথ সীতাপতি রঘুপতি শ্রীপতি যদুপতি বৈকুণ্ঠাধিপতি ও গোলকের প্রতি তিলকের প্রতি লক্ষ্মীপতি ভগবানের সংকটে প্রভু মোরে কর ত্রাণ, জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম। এই বলে আপনারা হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করবেন, দেখবেন এই হনুমান চল্লিশা আপনাদের রামবাণের মতন কাজ করবে, এবং এই বক্রি শনি যথেষ্ট ভালো প্রভাব দিবে এই বক্র অবস্থায়। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। মোটেও ঘাবড়াবেন না, এই গোচর আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই শনিদেবের বক্র অবস্থা। তো যাই হোক, আজকে অনেক আলোচনা করলাম মকর রাশির সম্বন্ধে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর যেন আপনাদের সর্বদিক থেকে ভালো করে, আমি এটাই কামনা করি। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।